দর্শক স্বাগত আজকের জেরুসালেম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংবাদ জানাতে প্রতিদিন এই সময় আমরা হাজির হয়ে থাকি। আজকে নিউজ 24 এর নিয়মিত আয়োজনের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক প্রতিদিন আমরা যেটি করে থাকি একটি করে জেলা নেই এবং তার সব সংসদীয় যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোর আসলে তথ্য এবং আদ্যপান্ত আপনাদেরকে জানিয়ে থাকি। সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানাই সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং একই সঙ্গে সেই আসনটির আসলে যারা ভোটার রয়েছেন তাদের প্রত্যাশার কথাও। অনুষ্ঠানের আজকে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া জেলার যত নির্বাচনী তথ্য আছে সবকিছু। এবং এই সংবাদ জানাতে সরাসরি আমাদের সহকর্মী মাহতাবুদ্দিন লালন থাকবে। একটু পরিচয় করে দিতে চাই তাকে আপনাদের সাথে। লালন, আপনি আমাদের সাথে আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি থাকুন, কিছুক্ষণ পরে আসছি আপনার কাছে। দর্শক, মাহতাবুদ্দিন লালন আছেন আমাদের সাথে। তার পাঠানো একটি রিপোর্ট আছে, আমরা যদি একটু দেখে আসতে চাই যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা কুষ্টিয়ার যে মিরপুর এবং ভেড়ামারা উপজেলা আছে সেই উপজেলাগুলো নিয়ে আসলে কুষ্টিয়া ২ সংসদীয় আসনটি গঠিত এবং এই আসনটিতে একই সাথে যেরকম বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আছেন ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী এবং তার প্রধান যে প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুল গফুর তিনিও আছেন। মোটামুটি বলা চলে একটা হাড্ডাহাড্ডি লড়াই আসলে আভাস দেখা যাচ্ছে এবং শিল্প ও ব্যবসা বাণিজ্যে পিছিয়ে থাকা আসনটির ভোটার যারা আছেন তারাও চাইছেন যে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবেন এমন প্রার্থীকেই আসলে তারা বেছে নিতে চান। একটা রিপোর্ট আছে, আমরা একটু দেখে আসতে চাই। কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া ২ সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বিএনপি জামায়াতের প্রার্থী ছাড়াও আরও ৫টি দলের প্রার্থীরা। বিএনপির প্রার্থীর সাথে ভোটের মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী। আসনটিতে মনোনয়ন প্রত্যাশী একাধিক বিএনপি নেতা থাকলেও চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন পাওয়া ধানের শীষের প্রার্থীর পক্ষে পূর্ণ সমর্থন জানিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা। তবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জামায়াতের প্রার্থীসহ কর্মী সমর্থকরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা সকল ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সকল প্রার্থীদেরকে সাথে করে নিয়েই এই ধানের শীষের পক্ষে এখানে যে নির্বাচনী প্রচারণা তা করা হবে বলে আমি বিশ্বাস করি। একটি নিরপেক্ষ নির্বাচন হয় এবং সুন্দর পরিবেশে নির্বাচন হয়, ভয় ভীতির উপরে উঠে মানুষ যদি ভোট দিতে পারে আমি বিশ্বাস করি মিরপুর ভেড়ামারা আসনের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। এছাড়া ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থীরাও। তবে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবন মান উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের উন্নয়নে যে প্রার্থী ভূমিকা রাখবেন তাকেই সংসদে পাঠাতে চান ভোটাররা। মানুষের কল্যাণে লাগে সেরকম একজন প্রার্থী আমাদের দরকার। সবাই তো বলে যে আমরা তোমাদের কথা রাখবো, কিন্তু কেউ তো কথা রাখে না। এখন দেখি আল্লাহ ভরসা। সকলের মধ্যে মনে করেন যে সমন্বয় করে এবং রাষ্ট্র পরিচালনা করতে পারি এরকম প্রার্থীকে আমরা নির্বাচন করতে চাই। এমন কেউ হোক যাতে দেশের উন্নয়ন হোক আর বিশেষ করে মনে করেন যে এলাকার উন্নয়ন হোক। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন বর্তমান সরকারকে সকল প্রস্তুতি গ্রহণ করার দাবি সাধারণ ভোটারদের। 2টি পৌরসভা ও 19টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ভোটার সংখ্যা 4,72,727 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আমাদের প্রতিনিধি মাহতাবুদ্দিন লালন তার পাঠানো একটা প্রতিবেদন আমরা আসলে দেখছিলাম এবং আমরা দেখছিলাম যে কুষ্টিয়ার যে আসনটি নিয়ে কথা হচ্ছে সেই আসনের এখনকার যে পরিস্থিতি এবং যারা প্রার্থী হচ্ছেন তাদের আসলে ঠিক কি প্রতিশ্রুতি। আমরা একটু মাহতাবুদ্দিন লালনের কাছেই চলে যেতে চাই আবারও। লালন আছেন, আপনার পেছনে অনেকেই দেখতে পাচ্ছি। আপনার সাথে আজকে কোন কোন রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন এবং তারা কি কি ঠিক প্রতিশ্রুতি দিচ্ছেন সব মিলিয়ে জানতে চাই।
ধন্যবাদ জান্নাতুল সাদিয়া। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার 2 আসনের অন্তর্গত মিরপুর ফুটবল মাঠে। আমার সাথে আজকে 2 জন প্রার্থী রয়েছেন যারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং তাদের মনোনয়ন জমা হয়েছে এবং তারা কিন্তু প্রাথমিকভাবে সেই তাদের মনোনয়ন গৃহীত হয়েছে এবং তারা নির্বাচনের মাঠে ইতিমধ্যে তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু করেছেন। আমার ডানে রয়েছেন বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগিব রূপ চৌধুরী এবং আমার বামে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর। আমরা কথা বলতে চাই, আমি প্রথমেই জামাতের প্রার্থী আমাদের সাথে আছেন। আমরা বিএনপির থেকে মনোনীত যিনি প্রার্থী রয়েছেন ব্যারিস্টার রাকিব রূপ চৌধুরী, আপনার কাছ থেকেই জানতে চাই যে আসলে আমরা জানি কুষ্টিয়ার 4টি আসনের মধ্যে এই আসনটি আসলে আর্থসামাজিক বা সার্বিকভাবে পিছিয়ে আছে বা এখানে ব্যবসা বাণিজ্য সহ আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে আর্থকর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু আসলে পিছিয়ে আছে। তো এই জায়গা থেকে আসলে আপনি সংসদ সদস্য প্রার্থী হয়েছেন, কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন বা যদি সংসদ সদস্য নির্বাচিত হন তাদের এই সাধারণ মানুষের কল্যাণে আপনার কি পরিকল্পনা আছে একটু জানাবেন। আমি মনে করি আমাদের এখানে মূলত কুষ্টিয়া জেলার মধ্য থেকে 6টি আসনের 6টি থানার মধ্যে মিরপুরের শিক্ষার যে মান সেটা তুলনামূলকভাবে কম বলে আমি মনে করি, পাস রেটও কম আছে। আমি এই বিষয় নিয়ে কাজ করছি যাতে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ, সুষ্ঠু পরিবেশ আসে এবং শিক্ষার যে পাস রেট সে পাস রেট যেন ফেরত আসে। আমাদের আসলে বর্তমান যুগের চাহিদার সাথে মিলিয়ে কিভাবে দক্ষ জনশক্তি তৈরি করা যায় সেই ব্যাপারে আমার একটা বিস্তারিত আমার একটি পরিকল্পনা রয়েছে যে যে শিক্ষা প্রতিষ্ঠান করলে এখানে আমরা এই যে জনশক্তি যে ছাত্রছাত্রী তাদেরকে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি এই বিষয়ে আমি কাজ করব বলে আমি সবাইকে প্রতিশ্রুতি দিয়েছি। ধন্যবাদ। শুনছিলেন বিএনপি থেকে মনোনীত যে প্রার্থী তিনি আসলে বলছিলেন যে সাধারণ মানুষের কল্যাণে তার যে আসলে কর্মপরিকল্পনা তিনি ইতিমধ্যে প্রণয়ন করেছেন এবং সেটি আসলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে সেটি আসলে বাস্তবায়ন করতে চান। আমার বাম পাশে রয়েছেন জামাত থেকে মনোনীত আসলে সংসদ সদস্য প্রার্থী। আমি আপনার কাছ থেকে একই প্রশ্নের উত্তর জানতে চাই যে ব্রিটিশ আমল থেকে কিন্তু এই অঞ্চলটি কিন্তু আসলে ব্রিটিশ বিরোধী আন্দোলন বলেন বা মুক্তিযুদ্ধের সময়তে কিন্তু ব্যাপক ভূমিকা পালন করেছে। সেই আসনের মানুষ কিন্তু আসলে 4টি আসনের মধ্যেই অবহেলিত বলা হচ্ছে বা তারাও বলছে। আপনি কি ভূমিকা রাখতে চান এই অঞ্চলের মানুষের জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ চ্যানেল 24 নিউজকে এবং আজকের এই অনুষ্ঠানের দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই আসনটি কুষ্টিয়া জেলার 4টি আসনের মধ্যে এটা 76 কুষ্টিয়া 2। সত্যিকার অর্থেই এই আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। আমরা 54 বছর স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আজ পর্যন্ত মানুষের যে মৌলিক বিষয়গুলি সেগুলি আজও পূরণ হয় নাই। এটা একটি সন্ত্রাস কবলিত এলাকা। সেই এলাকার মানুষ দীর্ঘদিন সন্ত্রাসের মোকাবেলা করে টিকে আছে। এখানে স্বাস্থ্য, শিক্ষা সবই অবহেলিত। এদেশের এই অঞ্চলের মানুষ 80% মানুষ কৃষির সাথে সম্পৃক্ত। আমার পরিকল্পনা এই অঞ্চলে যদি আমি আল্লাহর মেহেরবানিতে এবং জনগণের সহযোগিতায় নির্বাচিত হতে পারি তাহলে অবশ্যই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করার জন্য আমার পরিকল্পনা রয়েছে। যে শিক্ষার মাধ্যমে আমরা এযাবৎ দেখে আসছি যে হাজার হাজার লাখ লাখ ছাত্র বা শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে তারা বেকারত্ব জীবনযাপন করছে। এমন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করার দরকার যাতে তারা শিক্ষা জীবন শেষ করে একটি কর্মক্ষম ব্যক্তি হিসাবে গড়ে উঠতে পারে এবং তারা কাজের মাধ্যমে তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। এই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করার একটি পরিকল্পনা আছে। পাশাপাশি আমার এই অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যের ব্যাপারে যে অবহেলা, স্বাস্থ্য খাতে সরকারের যে দায়িত্ব ছিল, মানুষের যে মৌলিক চাহিদার মধ্যে অন্যতম একটি স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা আমাদের অবহেলিত।
আমাদের এখানে যে হসপিটাল রয়েছে এই আসনে 2টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এই 2টি স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযথভাবে সাধারণ মানুষরা তারা স্বাস্থ্য সেবা পাচ্ছে না। আমার পরিকল্পনা রয়েছে, যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেন এবং জনগণ সহায়তা করেন, তাহলে অবশ্যই এই 2টা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও উন্নত মানের করে এবং তাদের আসন সংখ্যা বৃদ্ধি করে এই এলাকার মানুষের স্বাস্থ্য ব্যবস্থা যাতে নিশ্চিত করা যায় অবহেলিত মানুষের, সে ব্যাপারে পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। শুনছিলেন জামাত ইসলামী মনোনীত প্রার্থী তিনি বলছিলেন যে আসলে এই কুষ্টিয়া 2 আসন, এই আসনটির আসলে সাধারণ মানুষের কল্যাণে ওনার কর্মপরিকল্পনা এবং উনি যে প্রস্তুতি নিচ্ছেন সেই বিষয়টি কিন্তু আসলে জানাচ্ছিলেন। আমি বিএনপি প্রার্থীর কাছে একটু যেতে চাই। আমি শুনছিলাম বিএনপি প্রার্থী কিন্তু আসলে বলছিলেন এবং আমরা তার কাছ থেকেও শুনেছি, দুজনই কিন্তু আসলে বলছিলেন যে এই আসনের মানুষের আর্থসামাজিক তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, বিশেষ করে শিক্ষায় পিছিয়ে থাকা এই আসনটির সাধারণ মানুষের কল্যাণে কিন্তু আসলে তারা কাজ করবেন। তো আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে জান্নাতুল সাদিয়ার কাছে। লালন, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা আবারও আসবো। দর্শক, আপনারা দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে আয়োজনে আমাদের সহকর্মী মাহতাবউদ্দিন লালনের কাছে আমরা ছিলাম। আমরা আবারও তার কাছে যুক্ত হব, তবে একটা বিরতি নিয়ে আসছি। আপনারা দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে, এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আজকে আমরা কুষ্টিয়া জেলার নির্বাচনী সংবাদ আপনাদেরকে জানাচ্ছিলাম। আমাদের সহকর্মী মাহতাবউদ্দিন লালন আছেন এবং তার সাথে যুক্ত আছেন আজকে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। তারা জানাচ্ছিলেন তাদের ঠিক কি কি প্রতিশ্রুতি। আমরা একটু লালনের কাছে আবার চলে যেতে চাই, তিনি আছেন আমাদের সঙ্গে। লালন, আরেকটু বিস্তারিত জানতে চাই যে ভোটারদের যে প্রত্যাশা, সেগুলো কি আসলে প্রার্থীরা কতটুকু পূরণে নিজেদেরকে ব্যস্ত রাখবেন, বা তারা কি বলছেন আসলে জানাবেন। ধন্যবাদ জান্নাতুল সাদিয়া। ভোটারদের প্রত্যাশার ব্যাপারে আমরা আসলে সরাসরি প্রার্থীদের কাছ থেকেই জানতে চাই যে আসলে যেহেতু নির্বাচন আসন্ন, এই সামনে আসন্ন নির্বাচনে ভোটারদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা থেকে আপনারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনি বলেছেন যে আসলে শিক্ষায় পিছিয়ে থাকা এই 2 উপজেলা, পাশাপাশি আরও সাধারণ মানুষের কল্যাণে বা তাদেরকে এগিয়ে নিতে আসলে কি ধরনের পরিকল্পনা, পাশাপাশি একটু বলবেন যেহেতু শিল্প বাণিজ্যে পিছিয়ে আছে এই 2 উপজেলা, সার্বিকভাবে আপনাদের কর্মপরিকল্পনা বা আপনার ব্যক্তিগত কর্মপরিকল্পনা জানতে চাই। ধন্যবাদ। আমি মনে করি যে আমাদের এলাকায় যে শিক্ষার মান, সেটাকে উন্নত করা প্রয়োজন, দক্ষ জনশক্তি তৈরি করা প্রয়োজন। একই সাথে আমার মূল স্লোগান হচ্ছে এই এলাকাকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, নারী নির্যাতন মুক্ত একটি শিক্ষিত এবং স্বাবলম্বী সমাজ গড়ে তোলার। এদেশের এই এলাকার প্রতিটি ছাত্রছাত্রী যাতে উচ্চশিক্ষিত হতে পারে। আমার যেই শিক্ষার যে অভিজ্ঞতা থেকে আলোকে আমি চাই যে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা আমরা এখানে কিভাবে তৈরি করতে পারি। একই সাথে আমাদের এই এলাকার একটি বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন। এই নদী ভাঙনে কয়েকটা ইউনিয়ন ভেঙে পড়েছে। আমি চাই যে এই অঞ্চলের যে নদী ভাঙনের জন্য যে স্থায়ী সমাধান করা যায়, সেই ব্যাপারে আমার পরিকল্পনা রয়েছে। আমি চেয়েছি এই এলাকাতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য, একটি মেডিকেল কলেজ করার জন্য, এবং আমাদের প্রবাসী ভাইয়েরা যে অনেক 5 গুণ বেশি টাকা দিয়ে বিদেশে যায় অদক্ষ শ্রমিক হিসাবে, আমি চাই যে এখানে একটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করে তাদের দক্ষতা বাড়িয়ে তাদেরকে কিভাবে অল্প খরচে 1 লাখ টাকার মধ্যে যেই খরচ আসলে মূল খরচ, সেই খরচে তাদেরকে বাইরে পাঠানো যায় কিনা সেই পরিকল্পনা আমার রয়েছে। আমি চাই যে স্বাস্থ্য খাতে এই এলাকাতে যেই হাসপাতালগুলো রয়েছে, হাসপাতালগুলোর কিভাবে উন্নয়ন করা যায়, এবং একই সাথে এখানে মাদকের একটি বিস্তার রয়েছে, মাদক সমস্যাকে আমরা মেটাতে চাই। এবং আমাদের যে বিএনপির যে কর্মসূচি, যে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করে প্রতি মহিলাকে 2,500 টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি আমরা দিয়েছি, এবং কৃষক কার্ডের মাধ্যমে যাতে কৃষকরা সেখানে যেন কৃষি ঋণ এবং বীজ, সার এগুলো যাতে তারা সুষ্ঠু নিয়মে কোনো ধরনের তদবির ছাড়া যাতে তারা পেতে পারে, এ ব্যাপারে আমার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। আমি চাই এই এলাকাতে
আমরা একটি পরিবেশ যেন আমরা ঠিক করতে পারি, পরিবেশ বান্ধব এবং সকল ধরনের নারী নির্যাতন মুক্ত, এবং জুলাই আন্দোলনের যে চেতনা, সেই চেতনা থেকে আমরা যেন এখানে উচ্চশিক্ষিত একটি স্বাবলম্বী সমাজ গড়ে তুলতে পারি, সেই ব্যাপারে আমি সচেষ্ট থাকব। ধন্যবাদ। শুনছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রূপ চৌধুরী। তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন তার ভোটারদের জন্য তিনি নির্বাচনী যে প্রতিশ্রুতি বা যে কর্মপরিকল্পনা তিনি মাথায় নিয়ে ঘুরছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সামাজিকভাবে কিন্তু এই যে উপজেলা পাশাপাশি নদী ভাঙন খবরে প্রতি বছরই আমরা দেখি আসলে শত শত বিঘা জমি চাষের বাড়ি নদী হচ্ছে। সামাজিকভাবে আপনার কি কর্মপরিকল্পনা সামগ্রিকভাবে আপনার কি কর্মপরিকল্পনা আছে ধন্যবাদ। ভোটারদের বা সাধারণ মানুষের জন্য? ধন্যবাদ। আমাদের দলীয় একটি স্লোগান, চলো একসাথে বাংলাদেশ গড়ি। এই স্লোগানের ভিত্তিতে আমি যদি এই উপজেলা এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হতে পারি, তাহলে আমি প্রথমত সবাইকে নিয়ে আমাদের চলো একসাথে বাংলাদেশ গড়ির স্লোগানের সাথে সাথে চলো একসাথে মিরপুর ভেড়ামারা গড়ি, এই স্লোগানের আলোকেই আমি আমার কাজ করার জন্য চেষ্টা করব। পাশাপাশি আমাদের এই অঞ্চলটা মাদকের যে সয়লাভ বয়ে যাচ্ছে, আমাদের যুব সমাজ যেভাবে মাদকাসক্ত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে, তাদেরকে ফিরাই আনার জন্য বিকল্প তাদের অবশ্যই কর্মক্ষেত্র সৃষ্টি করা। আমাদের দেশের অনেক শিক্ষিত বেকার যুবক ঘুরে বেড়ায়, কাজ না পাওয়ার কারণে তারা হতাশার জীবন যাপন করে, ফলে তারা মাদকের প্রতি ঝুঁকে পড়ে। সেইখান থেকে ফিরিয়ে আনার জন্য অবশ্যই তাদের কর্মক্ষেত্রে তাদের কাজের সৃষ্টি করার জন্য বেকারত্ব দূর করার জন্য যা যা করা প্রয়োজন সেটা ইনশাল্লাহ করা হবে। পাশাপাশি বলেছেন নদী ভাঙন, আমাদের এই আসনে 5টা ইউনিয়ন, আমাদের বহলবাড়িয়া, তালবাড়িয়া এবং আমাদের বাইচর, মুকারেমপুর এবং বাহাদুরপুর, এই কয়টি ইউনিয়নে নদী ভাঙনের কবলে প্রতি বছরে আমি এবারও নিজে নদীর মধ্যে নৌকা নিয়ে যে দেখেছি তাদের দুর্দশা। প্রতি বছর আমার এলাকার কৃষকদের ফসলি জমি এবং বাড়িঘর সহ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এর কারণ হিসাবে আমি যেটা বুঝেছি, আমরা দেখেছি প্রতি বছরে আমি ভাঙন এলাকার যে সময় ভাঙে সেই সময় আমি পরিদর্শন করেছি, সেখানে সরকারের পক্ষ থেকে বারবার কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়, অথচ সেই ভাঙন রোধ করা হয় না। এর মূল কারণ। ধন্যবাদ। শুনছিলেন আসলে এই প্রার্থী যেটি বলছেন যে আসলে নদী ভাঙনের যে বিষয়টি তিনি কিন্তু আসলে বিস্তারিত বলেছেন। আমরাও দেখেছি যে আসলে বিগত সময় কিন্তু প্রতি বছরই পদ্মার ভাঙনের কবলে পড়ে 2 উপজেলার বেশ 5টি ইউনিয়নের মানুষ। আমরা লালন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহাতাবউদ্দিন লালন। দর্শক, এই ছিল জেডএসআরএম নির্বাচনের পথে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।